আবারও স্বাগত একুশে বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। দর্শক, এখন রয়েছে দেশের ওষুধ শিল্প খাত নিয়ে বিশেষ আলোচনা, আর এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন ইউনিমেড ইউনি হেলথ ফার্মাসিউটিক্যাল লিমিটেডের ফার্মাসিস্ট ও উপমহাব্যবস্থাপক ডক্টর মোহাম্মদ আবু জাফর সাদেক। দর্শক, একুশে বিজনেসের এই অংশটি দেখবেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে, পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ। জি, আমি শুরু করব আসলে এই খাতের বিস্তারিত দিয়ে। এই খাতের বর্তমান বাজার কেমন? দেখুন, আমরা যদি 2025 সালে এই খাতের বাজার বিশ্লেষণ করি তাহলে দেখব 37,500 কোটি টাকা এসে দাঁড়িয়েছে, আমরা যদি অভ্যন্তরীণ বাজার বলি, এবং এটার প্রবৃদ্ধি হয়েছে কিন্তু 9.2%। জি, এটা গত বছরের তুলনায় প্রায় 6% কম গ্রো করেছে। এটা এই খাতের জন্য একটা চ্যালেঞ্জ হিসাবে আমরা দেখছি। এবং আমরা যে আরেকটু বিশ্লেষণ করি, একেবারে ইন্টারনাল যে অ্যানালাইসিসটা আমরা করি, যে সাধারণত এই মার্কেটটার গ্রোথ অনেকাংশেই বড় বড় যে থেরাপিউটিক ক্লাস সেটার উপর নির্ভর করে, লাইক অ্যান্টিআলসারেন্ট, অর্থাৎ যেটাকে আমরা প্রচলিতভাবে গ্যাসের ওষুধ বলে থাকি। এটা কিন্তু টোটাল মার্কেটের একটা সিংহভাগকে নিয়ন্ত্রণ করে। আমরা কিন্তু এবার একটু অত্যাশ্চর্যের সঙ্গে লক্ষ্য করলাম যে এই মার্কেটটার গ্রোথ কিন্তু যে 9.2% গ্রো করেছে ইন্ডাস্ট্রি, সেটার তুলনায় কিন্তু কম গ্রো করেছে। অন্যদিকে ঠিক আপনি যদি দেখেন কার্ডিওভাস্কুলার ড্রাগ, অর্থাৎ আমরা আমাদের হার্টের সাথে যেই সমস্ত ঔষধ জড়িত এবং সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের সাথে, অর্থাৎ কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র এবং হার্টের সাথে যে সমস্ত ঔষধ জড়িত, এগুলোর গ্রোথ কিন্তু বাজারের তুলনায় বেশি বেড়েছে। অর্থাৎ এগুলোর গ্রোথ কোনোটা 15% হয়েছে, কোনোটা 10% হয়েছে, যেহেতু মার্কেটের গ্রোথ আমরা বলছি 9%। অন দ্য আদার হ্যান্ড আপনি যদি দেখেন যে অ্যান্টিআলসারেন্টের গ্রোথ হয়েছে 7%, যার কারণে মার্কেটের ডাইমেনশনটা একটু অন্যরকম হয়েছে এবং একটু চেঞ্জেস হয়েছে। তবে একটা কথা আমরা বলতে পারি যে কোভিড পরবর্তী সময়ে 1-2বার সিঙ্গেল ডিজিট গ্রোথ আমরা এক্সপিরিয়েন্স করেছি। সেই তুলনায় এটা ভালো হলেও আপনি যদি গত বছরের সাপেক্ষে তুলনা করেন তাহলে এইবারের গ্রোথ অপেক্ষাকৃত কম হয়েছে। সেটা কিন্তু আমরা একটু পজিটিভলিও ধরে নিতে পারি। সেক্ষেত্রে আসলে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়েছে, এই জন্য ওষুধের পরিমাণটা কম লাগছে। আচ্ছা, অন্য প্রসঙ্গে একটু আসি, যে আপনি যেটা বলছিলেন যে আসলে গ্যাসের ওষুধ এটা সবচেয়ে আপনাদের প্রফিট হয়েছে, কিন্তু এই যে গ্যাসের ওষুধটার এটা প্রফিট হওয়ার পেছনে অবশ্যই কোনো কারণ আছে। অনেক সময় দেখা যায় যে রোগীরা সবচেয়ে বেশি হচ্ছে এই যে গ্যাস্ট্রিকের ওষুধ যেটা, এটা আসলে কোনো ডক্টরের পরামর্শ ছাড়াই কিন্তু তারা কিনে থাকে এবং খেয়ে থাকে। এটা কি একটা বড় কারণ, এবং এটা অবশ্যই নিশ্চয়ই ঝুঁকিপূর্ণ কিনা? না, আপনি যেটা বলেছেন, এইবারের প্রবৃদ্ধি অপেক্ষাকৃত কম হয়েছে অন্যান্য বছরের তুলনায়। তো আসলে কেন স্পেসিফিক্যালি অ্যান্টিআলসারেন্টের প্রবৃদ্ধি কম, এটার জন্য একটা গবেষণা প্রয়োজন। আমি যেটুকু মনে করি যে অনেকগুলো কারণের সঙ্গে যুক্ত থাকতে পারে। অবশ্যই একটা হতে পারে যে মানুষের খাদ্যাভ্যাসে কিছু পরিবর্তন হয়েছে, এটা হতে পারে। কিন্তু আমরা অন্যভাবেও জিনিসটাকে বিশ্লেষণ করতে পারি, যে মানুষের ক্রয় ক্ষমতা কমে যাওয়ার কারণে অতি প্রয়োজনীয় বা জীবন রক্ষাকারী ঔষধ ছাড়া অন্য যে ওষুধগুলান সেগুলান তারা কিনতে পারছে না, সে কারণেই তারা এই জায়গায় ইনভেস্ট করতে চাচ্ছে না, বা কষ্ট করে এটা সহ্য করছে, কিন্তু যেটা সহ্য করতে পারছে না সেই ওষুধটা, বা যেখানে মনে করছে ইনসিকিউর ফিল করছে, লাইফের জন্য থ্রেটেনিং মনে করছে, সেই ওষুধটা বাধ্য হয়ে কিনছে। আমরা এইভাবেও কিন্তু বিশ্লেষণ করতে পারি। তো সুতরাং বিশ্লেষণের জায়গাটা অনেকভাবে হতে পারে। তবে আমরা মনে করি এটা মার্কেটের জন্য একটা চিন্তার বিষয়, কারণ আমরা একটা প্রবৃদ্ধির যে ট্রেন্ড থাকে, এর থেকে যখন ট্রেন্ডটা কোনো দিকে চেঞ্জ হয়ে যায় তখন আমাদেরকে নতুন করে ভাবতে হয়, নতুন করে স্ট্র্যাটেজি নিতে হয়। হ্যাঁ, সুতরাং সেটা আমাদের একটা চিন্তার খোরাক জুগিয়েছে গত বছরের বাজার, আমরা সেটাই বলার চেষ্টা করেছি। জি, আরেকটা বিষয় যে বাংলাদেশের ওষুধের 98% কিন্তু দেশে উৎপাদিত হয়, সার্ভেটা এটাই বলছে। যে তাহলে যে দামের যে ভ্যারিয়েশনটা বিভিন্ন সময় কিছুদিন পর পরই দাম বাড়ে। আরেকটা বিষয় যে একই জেনেরিক ওষুধগুলো, এটা দামের এই পার্থক্যটা থাকে কেন? দেখুন, এই কোশ্চেনটা প্রায়শই আমরা ফেস করি। প্রথম যে কথা হলো যে ওষুধের দাম মাল্টিফ্যাক্টোরিয়াল ইস্যু দ্বারা নির্ধারিত। একটা যেমন র মেটেরিয়ালসের প্রাইস, তেমনি এটার প্যাকেজিং ম্যাটেরিয়ালের প্রাইস, আন্তর্জাতিক বাজারে এটার যে পরিবর্তন। হ্যাঁ, দেখেন আজকে ডলারের দামে যখন পরিবর্তন হয়ে যায় তখন আমাদেরকে সেটা অ্যাডজাস্ট করতে হয়। কোম্পানিগুলোর অভ্যন্তরীণ পরিচালনা ব্যয়, আজকে যদি আপনি চিন্তা করেন ডিস্ট্রিবিউশন কস্ট, তেলের দাম বেড়ে যাচ্ছে তো ওষুধের দাম বাড়বে। আপনার কাছে শুনতে মনে হচ্ছে যে তেলের দামের সাথে ওষুধের দামের সম্পর্কটা কি? ডিস্ট্রিবিউশন কস্ট বেড়ে যাচ্ছে, অভ্যন্তরীণ পরিচালনা ব্যয় বেড়ে যাচ্ছে। তারপরে আপনি চিন্তা করেন যে ইনফ্লেশন হচ্ছে, কিন্তু আমরা সেই জায়গায় মূল্যটা অ্যাডজাস্ট করতে পারছি না অনেক ক্ষেত্রেই। তো নানাবিধ কারণে আমাদেরকে এক পর্যায়ে
হ্যাঁ, অনেকটা বাধ্য হয়ে মূল্য সমন্বয় করতে হচ্ছে। আপনি যেটাকে মূল্য বৃদ্ধি বলছেন, আমরা সেটাকে বলার চেষ্টা করছি যে আমরা মূল্যটা সমন্বয় করছি, এবং সমন্বয় করে আমাদের যেই একটা বিজনেসের রানিং যে সিস্টেম, অর্থাৎ একটা চলমান ব্যাপারটাকে কন্টিনিউ করার জন্য এটা করতে আমরা বাধ্য হচ্ছি। এখানে কিন্তু খুব যে হাই প্রফিট এই ইন্ডাস্ট্রি তা কিন্তু না। এই ইন্ডাস্ট্রির প্রফিট ইজ ভেরি লিমিটেড, অ্যান্ড এই ইন্ডাস্ট্রির প্রফিট কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আপনি ইচ্ছা করলেই দেখতে পারবেন, কারণ আমরা যা করছি তা একটা সরকারি চ্যানেলের মধ্য দিয়ে হচ্ছে, এবং এই চ্যানেলের প্রতিটি ডাটা কিন্তু প্রতিটা সেন্টারে অ্যাভেলেবেল, আপনি চাইলেই দেখতে পারবেন। ফার্মাসিউটিক্যাল কিন্তু খুব বাংলাদেশে খুবই হাই প্রফিট বিজনেস না, সুতরাং আমরা যে সমন্বয়টা করছি এটা অনেকটা প্রয়োজনের খাতিরেই করছি, জি, এর বাইরে কিছু নয়। কিন্তু আমার আরেকটা প্রশ্ন ছিল একই সাথে, যে আপনি যেটা বলছেন সেটা হচ্ছে আপনাদের কাঁচামাল যেহেতু আমদানি নির্ভর, সেক্ষেত্রে হচ্ছে সমন্বয় করছেন আপনারা লোকাল বাজারে। তো লোকাল বাজারে যদি সমন্বয় করা হয়, আমার প্রশ্নটা ছিল যে জেনেরিক ওষুধের দামে এই পার্থক্যটা কেন? হ্যাঁ, এই আমরা যদি দেখি যে ওষুধের কাঁচামালগুলো আমরা অনেক জায়গা থেকে নিয়ে আসি, এবং বিভিন্ন গ্রেডেরও এটা হয়ে থাকে। হ্যাঁ, তো যখন আপনি একটা র মেটেরিয়ালস বেস্ট অফ দ্য বেস্ট সোর্স থেকে নিয়ে আসবেন, তখন তার জন্য আপনি যেই মূল্যমান নির্ধারণ করবেন, যখন আপনি অপেক্ষাকৃত তার চাইতে ভিন্ন কোনো সোর্স থেকে নিয়ে আসবেন, তখন তার দামে ভিন্ন হচ্ছে। ধরুন আপনি এক কেজি এজিথ্রোমাইসিন দুইটা সোর্সের ভিত্তিতে, কোনোটা হয়তো বা $180 পার কেজি, কোনোটা হয়তো বা $220 পার কেজি। তো যখন আপনি একটা র মেটেরিয়ালস $220 পার কেজিতে কিনে নিয়ে আসবেন, তখন আপনি নিশ্চয়ই যিনি 180 টাকা করে কিনে নিয়ে আসছেন, $180 করে কিনে আসছেন, দুইজনই সমান মূল্য নির্ধারণ করবেন না। এটা একটা যেমন ইস্যু। দ্বিতীয় আরেকটা ইস্যু কিন্তু আপনার মনে রাখতে হবে, আপনি যদি 10 টন র মেটেরিয়ালস কেনেন আর আপনি যদি 50 টন র মেটেরিয়ালস কেনেন, তাহলে দুইটার কিন্তু মূল্যমানের পার্থক্য, ইভেন কি একই সোর্স থেকে নিলেন। ধরুন কথার কথা, আমরা ইউরোপের একটা সোর্স থেকে র মেটেরিয়ালস নিলাম, সেখান থেকে আমি একটা এক্স কোম্পানি নিলাম 10 কেজি বা 10 টন, আর একটা কোম্পানি নিল 50 টন। দুজনের কিন্তু একই র মেটেরিয়ালস, একই সোর্স, মানের কোনো ভিন্নতা নেই, কিন্তু দামের ভিন্নতা থাকবে ডিউ টু কোয়ান্টিটি। তাহলে যিনি এখানে নিয়ে আসলেন অল্প পরিমাণে, সে কিন্তু ফোর্সফুলি বাউন্ড হচ্ছে তার প্রাইসটা ইনক্রিজ করার জন্য। ইট ইজ ডিউ টু অপারেশনস। তো সুতরাং এটা বাজারে থাকবে, আর বাজার যেহেতু ওপেন, তো যদি বাজার ওপেন থাকে, এটার দায়ভার হচ্ছে আসলে সাধারণ ক্রেতারা, এরা কেন নেবে? দেখুন, এটা দায়ভারের ইস্যু না, এটার কিন্তু কোয়ালিটি পারসেপশনটা কিন্তু অলরেডি মার্কেটে এস্টাবলিশ হয়। আমরা দেখি অনেক ওষুধের দাম বেশি, তবুও সেটাই প্রেসক্রিপশন হচ্ছে। এটা হওয়ার কারণ তার যে কোয়ালিটি পারসেপশন, এটা কিন্তু এস্টাবলিশ হয়ে গেছে। তো কোয়ালিটি পারসেপশন যদি এস্টাবলিশ হয়, মানে কি তার প্রিভিয়াস যেই ইফিকেসি, সেফটি এবং আদার যে প্রোফাইল, সেটা ভালো বলেই তো তার কোয়ালিটি পারসেপশনটা এস্টাবলিশ হয়েছে। সুতরাং ভালো যেই জিনিসটা, কোয়ালিটি যেই পারসেপশনটা ভালো, তার একটু দাম বেশি হওয়া খুব অমূলক বোধ করি নয়। জি, আমি আরেকটা বিষয় নিয়ে আসবো। আপনি যেটা বলছিলেন যে লো কোয়ালিটির র ম্যাটেরিয়ালস, যেটা আমরা হচ্ছে অনেকেই ইম্পোর্ট করি, তো সেক্ষেত্রে হচ্ছে বাংলাদেশের আসলে ওষুধ রপ্তানির পরিমাণটা যদি আমি একটু উল্লেখ করি, এখানে 215 মিলিয়নের মতো আছে। তো সেটা আসলে কেন, এটার এই যে রপ্তানির যে পরিমাণটা, এটা বাড়ছে না, এটা একটা বিষয়। তো এটার জন্য কি আসলে এই এপিআইটা হচ্ছে দায়ী? ঠিক আপনি যেটা বলার চেষ্টা করছেন যে র মেটেরিয়ালস কোনোটাই লো গ্রেড না। হ্যাঁ, আমরা বলার চেষ্টা করছি সবগুলোর নিয়ে মানসম্পন্ন, মিনিমাম যেই একটা স্ট্যান্ডার্ড আমরা মেনটেন করি, সেটা করি, সবগুলো র মেটেরিয়ালসই করছে। কিন্তু কিছু কিছু র মেটেরিয়ালস অনেক ভালো সোর্স আছে, তাদের কিছু বিশেষ ধরনের স্বীকৃতি আছে, যেমন আমরা বলি সার্টিফিকেট অফ সুইটেবিলিটি, ডিএমএফ গ্রেড। হ্যাঁ, তো এই ধরনের নানাবিধ সার্টিফাইড যেই র মেটেরিয়াল, সেগুলোর মান যেই সাধারণ মানের চাইতে আরও ভালো। এটা ইন্ডিকেট করে না যে যেই র মেটেরিয়ালসটা আমরা সাধারণ মান বলছি সেটা খারাপ, সেটাও ভালো। কিন্তু ভালো, বেটার, বেস্ট আমরা এইভাবে যদি বলি, তাহলে আপনি যে প্রসঙ্গটা নিয়ে আসছেন যে এটাই কি একমাত্র কারণ কিনা বিদেশে ওষুধ রপ্তানির ক্ষেত্রে বাধা, না। ধরুন বিদেশে রপ্তানি করার ক্ষেত্রে কিন্তু আপনি যেই দেশে রপ্তানি করবেন, সেই দেশের কিন্তু নিজস্ব কিছু প্রেসক্রিপশন আছে, এটার বাইরে গিয়ে আপনি রপ্তানি করতে পারবেন না। তারা কোন ধরনের র মেটেরিয়াল চায় সেটা কিন্তু ফিক্স করে দেওয়া আছে। সুতরাং আমরা যখন ওই দেশে রপ্তানি করি, তখন তাদের প্রয়োজন অনুসারেই আমরা সেই সোর্স থেকে র মেটেরিয়ালস নিয়ে আসি। সুতরাং এটা আমাদের জন্য বড় বাধা হয়ে দাঁড়ায় না। আর আপনাকে মনে রাখতে হবে যে আমাদের যে আন্তর্জাতিক বাজারে প্রধান কম্পিটিটর কারা, ইন্ডিয়া এবং চায়না। তাহলে ইন্ডিয়া এবং চায়না তো তাদের দেশে তৈরি র মেটেরিয়ালস দিয়ে এক্সপোর্ট করছে। তাহলে আমরা যদি ইন্ডিয়া থেকে, চায়না থেকে র মেটেরিয়ালস নিয়ে আসি, তাহলে আমরা এক্সপোর্টে কেন বাধার সম্মুখীন হব? হওয়ার কথা না, কারণ অলরেডি এই র মেটেরিয়ালস দিয়ে তো চায়না বা ইন্ডিয়া তাদের ঔষধ তৈরি করে
ওই তারা মার্কেটে export- অলরেডি এক্সপোর্ট করেছে। জি। সুতরাং আমরা যদি সেটা ইউজ করি তাহলে এখানে খুব বেশি পার্থক্য হওয়ার কিন্তু কথা না। ইন্ডিয়াতে তো হচ্ছে 2 রকমের র ম্যাটেরিয়ালস আছে, ভালো কোয়ালিটির বিভিন্ন ধরনের আছে, তো আমরা কেন লো কোয়ালিটির দিকে যাচ্ছি? না, আমরা যাচ্ছি তা কিন্তু নয়। আপনি একটা হয়তো বা পারসেপশন আপনার কাছে আছে যে কেউ কেউ হয়তো বা মানে একটু কম দামের র মেটেরিয়ালস খুঁজতে যাচ্ছে। এটা অনেক ক্ষেত্রে হয়তো বা অনেকেই করে কিনা আমার ঠিক জানা নেই, যেহেতু আপনি বলছেন মানে কেউ কেউ হয়তো বা করে। তবে আমরা যদি দেখি যে মিনিমাম স্ট্যান্ডার্ড মেনটেনের বাইরে আপনি র মেটেরিয়ালস বাংলাদেশে আসারই কোনো সুযোগ নেই। কারণ আমরা যেই র মেটেরিয়ালসটা বাংলাদেশে আমদানি করি সেটা কিন্তু একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে নিয়ে আসি, এবং সেই প্রক্রিয়াটা সরকার নিয়ন্ত্রিত প্রক্রিয়া। তো আমরা যদি নিম্নমানের কোনো র মেটেরিয়ালস ইম্পোর্ট করি, সরকার তো সেটা আমাদেরকে নিষেধ করে দিবে, তারা তো আমরা চাইলে ইম্পোর্ট করতে পারবো না। সুতরাং এখানে কিন্তু ব্যাপারটা আমরা যেন গুলিয়ে না ফেলি, ব্যাপারটা মানহীন নয়। আপনি বলতে পারেন এ বি সি, যদি এ সর্বোচ্চ ক্যাটাগরির ঔষধ বা র মেটেরিয়ালস, বি হচ্ছে মাঝামাঝি মানের, সি হচ্ছে আমরা বলবো যে ইয়েস ইট অ্যাকসেপ্টেবল। এরকম পার্থক্য হতে পারে, কিন্তু খারাপ কোনো র মেটেরিয়ালস বাংলাদেশে ইম্পোর্ট হওয়ার সুযোগ নেই। আচ্ছা, সেক্ষেত্রে হচ্ছে এটা কোয়ালিটি মেনটেন করা হয়, প্রপারলি করা হয়। আরেকটা বিষয় হচ্ছে জানতে চাইবো যে এই যে বিভিন্ন সময় আমরা দেখি যে ওষুধ ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো এবং ডক্টরদের সাথে হচ্ছে একটা পার্সোনাল রিলেশনশিপ থাকে, যে এটা আনএথিক্যাল, নিঃসন্দেহে আনএথিক্যাল বিষয়গুলো হচ্ছে কিছুটা হচ্ছে দেখা হয়। তো এই বিষয়টা যখন এটা রোগীদের উপর কতটা প্রভাব পড়ে? দেখুন, কারোর সাথে ভালো রিলেশনকে আমি আনএথিক্যাল ব্যক্তিগতভাবে এটা মনে কিন্তু করি না। বিশ্বের অন্যান্য দেশে হচ্ছে এই বিষয়গুলো মেনটেন করা হয়, যে ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোর সাথে ডক্টরদের ওরকম রিলেশনশিপটা হচ্ছে আসলে ওইভাবে রাখা হয় না। যেমন আমাদের দেশে যেটা হয়, একটা ডক্টরের চেম্বারের সামনে দেখা যায় বিভিন্ন কোম্পানির হচ্ছে এজেন্টগুলো গিয়ে দাঁড়িয়ে থাকে, এবং সবচেয়ে বড় যে প্রবলেমটা রোগীরা ফেস করে সেটা হচ্ছে বিভিন্ন সময় প্রেসক্রিপশনগুলো দেখা হয়। যখন ডক্টর চেম্বার থেকে বের হয় রোগীরা, তখন তারা সবার আগে প্রেসক্রিপশন দেখে। এটা আসলে কতটা এথিক্যাল, এটা রোগীদের জন্যই বা কতটা প্রভাব পড়ে রোগীদের উপরে? আমরা এই বিষয়টা নিয়েই আসবো বিরতির পরে। দর্শক, এ পর্যায়ে নিচ্ছে একটা বিরতি, ফিরবো একটু পরেই, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত 21 বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। দর্শক, বিরতির আগে ওষুধ শিল্প খাত নিয়ে কথা বলছিলাম ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ফার্মাসিস্ট ও উপমহাব্যবস্থাপক ডক্টর মোহাম্মদ আবু জাফর সাদিকের সঙ্গে। প্রিয় দর্শক, 21 বিজনেসের এই অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে, পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ। আমরা আবারও তার সঙ্গে আলোচনায় ফিরছি। আমরা বিরতির আগে যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম, যে আসলে ফার্মাসিউটিক্যাল কোম্পানি এবং ডক্টরদের যে রিলেশনশিপটা, এটা রোগীদের উপর কতটা প্রভাব পড়ে? আমি বলবো যে এটা খুবই ইতিবাচক রিলেশন। ধরুন, আমরা যেই কাজটা করি ইনফরমেশন শেয়ারিং, সুতরাং আপনি ইনফরমেশন শেয়ার করাকে নিশ্চয়ই ইতিবাচক রিলেশন হিসাবেই দেখবেন, এবং আমিও তাই মনে করি। আপনি সারা দুনিয়ায় যেই উদাহরণটা দিলেন, সারা দুনিয়ার ব্যাপারটা আর এইখানে একটু পার্থক্য আছে। যেহেতু সারা দুনিয়াতে ইলেকট্রনিক সিস্টেমে এখন ইজিলি অ্যাক্সেস পায়, কিন্তু সেইটা আমাদের দেশে কম্পারেটিভলি কম, এটা একটা ইস্যু। আর দ্বিতীয় একটা হচ্ছে যে এক এক দেশের ফার্মাসিউটিক্যাল বিজনেসের অপারেশন মডেল কিন্তু এক এক রকম। আমাদের দেশের যে বিজনেস মডেল, ইভেন আপনি পার্শ্ববর্তী দেশ ভারতে যান, বিজনেস মডেল কিন্তু এক না। হ্যাঁ, তো সুতরাং আমাদের এই সিস্টেমটা ডেভেলপ করছে যে বিজনেসের স্বার্থে। আপনি যেই কথাটাতে আসার চেষ্টা করছেন যে এটা কি রোগী কি নেতিবাচক ভাবে করে কিনা, ঠিক আছে, যদিও আমি প্রশ্নটা খালি একটু শেষ করে দেব। নেতিবাচক ভাবে করে না, এই কারণে করে না যে এখানে তথ্যের আদান প্রদান হয়, এবং আমরা যেই একটা ওষুধের ভালো জিনিস সেটা শেয়ার করি, সেটা অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে রোগীর জন্য পজিটিভ হিসেবে যায়। তবে যেটা আপনি বলেছেন যে একটা প্রেসক্রিপশন অনেকেই ছবি তোলার চেষ্টা করে, আমি যদি সঠিক বুঝে থাকি আপনার প্রশ্ন, তবে এটা আমি ব্যক্তিগতভাবে বা নৈতিকভাবে সমর্থন করি না। আমার জানা মতে এই মুহূর্তে কোনো ফার্মাসিউটিক্যাল কোম্পানি আর এটা এক্সারসাইজ করছে না, এবং এই মুহূর্তে এই প্র্যাকটিসটা নেই, বা হলেও একেবারেই বিচ্ছিন্ন, এবং সেটা যদি আরও কমিয়ে আনা যায় বা জিরোতে নিয়ে আসা যায়, আমরাই সবচেয়ে খুশি হব। যে অনেক সময় দেখা যায় আসলে এটার জন্য রোগীরা এম্বারেসড হন। আমি একটু অন্য প্রসঙ্গে আসবো, যে আপনি বিরতির আগে একটা প্রসঙ্গ নিয়ে টেনে বলছিলেন যে আমরা যখন কোনো ওষুধ প্রডিউস করি, সেটা হচ্ছে কাস্টমারদের, অর্থাৎ রপ্তানির ক্ষেত্রে হচ্ছে আমরা তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী এপিআই সংগ্রহ করে আমরা প্রোডাকশনে যাই, কিন্তু লোকাল মার্কেটে আমরা গ্রেডটা মেনটেন করি না কেন? দেখুন, সবসময় যেটা বায়ার এক্সপোর্টে আমরা সবাই যে সব ধরনের র মেটেরিয়াল চাই এমনটিও নয়। কোনো কোনো ক্ষেত্রে রিকোয়ারমেন্ট থাকে, সেটা আমরা ফুলফিল করি, আর যদি না থাকে তবুও আমরা চেষ্টা করি বেস্ট অফ দ্য বেস্ট র মেটেরিয়ালস দেওয়ার জন্য।
আমরা দেশীয় বাজারেও এটা করি। সবাই যে করে এমনটি না হলেও অনেকেই করে, যেটা আমি একটু আগে আপনাকে উদাহরণ দিয়ে বলার চেষ্টা করেছি যে একটি র মেটেরিয়ালসের দাম $220 পার কেজি, আর এটা হচ্ছে $180 পার কেজি। সুতরাং কেউ না কেউ তো $220 দিয়ে কিনছে কিন্তু এই যে ইন্ডিয়াতে যে বিভিন্ন রকমের হচ্ছে এপিআইটা আছে, তো আমরা কেন সেখানে মানে ওদের লো গ্রেডের হচ্ছে র ম্যাটেরিয়ালস গুলো কেন সংগ্রহ করি? আমরা সবসময় যে লো গ্রেডের র মেটেরিয়ালস আছে তা কিন্তু না। প্রথম কথা হলো যে আপনার একটা শব্দের সাথে আমি একটু ডিফারেন্স ইন ওপিনিয়ন, আমরা কিন্তু লো গ্রেড র মেটেরিয়াল আনছি না, লোকাল প্রোডাকশন কোনো ক্ষেত্রেই আমরা আনছি না, কোনো সুযোগই নেই। আমরা একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে নিয়ে আসছি। আপনি এটা বলতে পারেন যে সবগুলা র ম্যাটেরিয়ালসই যে সিওএস গ্রেড বা ডিএমএফ গ্রেড, তা হয়তো বা না, তবে তার যে মিনিমাম ক্রাইটেরিয়া সেটা কিন্তু সবাই ফুলফিল করছে, এটাতে কোনো সন্দেহ নাই। সুতরাং আপনি মানের দিক থেকে খারাপ কোনো র মেটেরিয়ালস আমরা আনছি এটি সত্যি নয়। সত্যিটা হচ্ছে যে আমরা হয়তোবা ডিফারেন্স আছে র মেটেরিয়ালসের গ্রেডের মাধ্যমে, যেটা আমরা হয়তোবা কেউ এক্সারসাইজ করছি আপার ক্লাসেরটা, কেউ হয়তো মিডল ক্লাসেরটা। এই যে এপিআই এর ক্ষেত্রে পুরোটাই আমদানি নির্ভর, এবং সেটা যদি আমরা সোর্সিং দেশ বলি ইন্ডিয়া এবং চায়না, এবং বেশিরভাগই আমরা ইন্ডিয়া থেকে আমদানি করি। সেটা যদি আমি একটু আপনাকে পার্সেন্টেজটা বলি, 85 থেকে 90% হচ্ছে আমাদের আমদানি নির্ভরতা রয়েছে। তো এই যে আমদানি নির্ভরতা কমাতে আমাদের কৌশলটা কি চেঞ্জ করা উচিত, বা কি ধরনের কৌশল নেওয়া উচিত? দেখুন, র মেটেরিয়ালস তো আমাদের যে একটা মুন্সিগঞ্জের গজারিতে এপিআই পার্ক হচ্ছে, তো এই এপিআই পার্কটা যখন ফুল ফাংশনিং হবে তখন কিন্তু আমাদের দেশে আমরা নিজের এই র মেটেরিয়ালস তৈরি করব। তার র মেটেরিয়ালস কোনো দেশ থেকে নিয়ে আসা এটাই মিন করে না যে আমরা এটা তৈরি করতে পারবো না। সারা বিশ্বে আপনি যদি দেখেন যে গ্লোবাল সোর্সিং কিন্তু এটা কমন প্র্যাকটিস, আমাকেই একটা পার্টিকুলার র মেটেরিয়ালস তৈরি করতেই হবে এটা এমনটি নয়। আপনি যে আজকে ইন্ডিয়ার র মেটেরিয়ালসের কথা বলেন, তাদের যে ইন্টারমিডিয়েট সেটা কিন্তু আসে চায়না থেকে। জি, ইউরোপিয়ানরা অনেক র মেটেরিয়ালস তৈরি করে, একটি ফার্মাসিউটিক্যাল ইনগ্রিডিয়েন্ট তৈরি করে যার ইন্টারমিডিয়েটটা আসে চায়না থেকে। তখন দেখেন একটা ইন্টারমিডিয়েট ছিল চায়নাতে, এটা ইউরোপে গিয়ে এপিআই কনভার্ট হইলো, সেই এপিআই কিন্তু আমরাও নিয়ে আসি। সুতরাং এটা একটা গ্লোবাল সোর্সিং কিন্তু খুব আপনি এরকম দেশ ভেগে মানে ভাগ করে আপনি ধরতে পারবেন না। যারা যেই লাইনে এক্সপার্টিস আছে তাদের সাথে আপনি কোলাবোরেশন করবেন। তবে অবশ্যই আমরা চাই যে আমাদের যে এপিআই ইন্ডাস্ট্রি বা আমাদের এপিআই তৈরির যে সক্ষমতা এটা বাড়ুক, এটা বাড়াটাই স্বাভাবিক। এটা বাড়লে হয়তোবা এক সময় আমাদের ওষুধের দাম অনেক কমে আসবে, এবং সেটার জন্য আমাদেরকে অলরেডি কাজ চলমান আছে। কিছু মৌলিক সীমাবদ্ধতার কারণে এটা হয়তোবা এখন আমরা শেষ করব, একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আগামী 10 বছর পরে আমরা এই সেক্টরটাকে হচ্ছে কোথায় দেখতে পাবো? হ্যাঁ, আমরা মনে করি আগামী 10 বছর পরে এটা আমরা বলি যে ডলার সারপ্লাস ইন্ডাস্ট্রি হবে। আমরা এক্সপোর্ট একটা গ্লোবাল জেনেরিকের একটা হাব হব। হ্যাঁ, জেনেরিক ড্রাগে আমাদের যেহেতু স্পেশালিটি, সুতরাং যত দুনিয়ার ঔষধ লাগবে জেনেরিক, সেটার জন্য সমস্ত বিশ্ব বাংলাদেশের দিকে তাকিয়ে থাকবে যে আমরা এখান থেকে সবচেয়ে বেস্ট অফ দ্য বেস্ট জেনেরিক মেডিসিন পাবো উইথ এন অ্যাফোর্ডেবল প্রাইস। তো সেটাই আমরা আশা করি। জি, আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে এখানে উপস্থিত হবার জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক, এতক্ষণ দেশের ওষুধ শিল্প খাত নিয়ে কথা বলছিলাম ইউনিমেড ইউনি হেলথ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ফার্মাসিস্ট ও উপমহাব্যবস্থাপক ডক্টর মোহাম্মদ আবু জাফর সাদেক। নিচ্ছে একটা বিরতি, 2টা 30 মিনিটে আবারও ফিরে আসবো 21শে বিজনেসে। দেখার আমন্ত্রণ রইল, 21-এর সঙ্গেই থাকুন।